রাজনৈতিক পরিমণ্ডলে যে মানুষগুলো কষ্ট করে, জেল জুলুমের শিকার হয়, তাদেরকে এভাবে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট বানাবেন না। পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইয়ের সাথে আমার যে সমস্যা হয়েছে, এটার সূত্রপাত বায়তুল মোকাররমে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দেওয়াকে কেন্দ্র করে। যেটা আমি টক শোতে ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, এই প্রোগ্রামটাকে আপনি ডেকেছেন? একটা পোস্টার ছেপেছে পিনাকি দাদা, সেখানে লিখেছে পিনাকি, কনক সারোয়ার, ইলিয়াস। ওইখানে ইলিয়াস ভাই বলেছিল, না, এই প্রোগ্রামে আমার সম্মতি নাই। তো এইটা কেন লাইভে বললাম, তখন থেকে আসলে পিনাকি দাদার সাথে সমস্যা আমার শুরু। এরপরে ওই যে ডেস্টিনির আমাদের নামের মতো করে নাম দিল, সেই নাম নিয়ে ইলিয়াস ভাই পিনাকি দাদাকে বললাম যে আপনাদের সাথে তো রফিকুল আমিনের ভালো যোগাযোগ আছে, তার সাথে কথা বলেন, আপনাদের সাথে কথা বলে, সে বলে। তো রফিকুল আমিনকে যেহেতু যোগাযোগ আছে, একটু বলেন, ঠিক আছে? তো তখন পিনাকি দাদা বলল, কোন রফিকুল আমিন? রফিকুল আমিনকে চিনি না। তো আমি তখন বললাম যে রফিকুল আমিন তো আমার নাম্বার আপনার কাছ থেকে নিছে, আপনি রফিকুল আমিনকে চিনতেছেন না? রফিকুল আমিনদের গ্রুপে আপনার নামে কথা হচ্ছে। তো এর একটা প্রেক্ষিতে ডেস্টিনির কিছু মানুষ বলল আম জনতা দলের নাম, এইরকম করে ওই রফিকুল আমিন সাহেবকে পিনাকি দাদাই এই নামে দল খুলতে বসছে, বা এরকম একটা সাজেশন ছিল। তো আমি তো রফিকুল আমিনকে বলতেছি যে এটা চেঞ্জ করেন, চেঞ্জ করেন না। তখন পিনাকি দাদারই শরণাপন্ন হলাম, ইলিয়াস ভাই শরণাপন্ন হলাম, বললাম যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আছে, এই বিষয়ে একটু হেল্প চাই। ওটাকেই বলল যে ঘ্যানর করি আমি। তো হেল্প চেয়েছিলাম, হেল্প করেনি। পরবর্তীতে আমি রফিকুল আমিন তার সাথে দেখা করলাম হোটেল শেরাটনে, আমাকে বললো যে এখানে আসেন। তো আমি সেখানে গেলাম, আমরা দুইজন সহ। তাদেরকে বিষয়গুলো বুঝাই বললাম এরকম সমস্যা, এবং চেঞ্জ না করলে আমাদের পক্ষ থেকে কী বিরোধিতা হবে, বা এটা বললাম আর কি। তো বারবার বলার পরেও শুনতে ছিল না। পরবর্তীতে এক সময় রাজি হয় আর কি, চাপাচাপি করার প্রেক্ষিতে। এটার জন্যই ওই বলছিল, ওই সময় হেল্প পাইনি আর কি। তো সেই সময় সেখানেই শেষ। আমার সমস্যা ছিল ওই সেনাবাহিনীর বিষয়ে, যে আমি আসলে বাংলাদেশে রাজপথে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম স্লোগান দিছি আমি 2024 সালের 7 জানুয়ারিতে। আমরা প্রেস ক্লাব অবরোধ করেছিলাম, সেনাবাহিনী ওখানে আসছিল, তখন আমি স্লোগান দিয়েছিলাম ভুয়া। সেই সেনাবাহিনী আমাদের দেশের শৃঙ্খলা রক্ষা করছে, সার্বভৌমত্বের বিষয়ে তারা একমাত্র এই মুহূর্তে শক্তিশালী একটা অস্তিত্ব। তো তাকে দুর্বল করা, নষ্ট করা এবং আমাকে সে জায়গায় ইউজ করার চেষ্টা করা, এখানে একটা বড় সংকট সৃষ্টি হয়েছে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা দেশের জন্য কাজ করেছেন, আমি দেশের জন্য কাজ করেছি। আমার মনের মধ্যে একটা নিয়ত আছে, আপনাদের মনের মধ্যে একটা নিয়ত আছে। এই নিয়ত দেশের মানুষ জানবে না, দেখবে না, বুঝবে না, ঠিক আছে? তো যদি এরকম হয়, দেশের জন্যই আমরা একসাথে কাজ করার নিয়ত করি, তাহলে এইভাবে রাজনৈতিক পরিমণ্ডলে যে মানুষগুলো কষ্ট করে, জেল জুলুমের শিকার হয়, তাদেরকে এভাবে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট বানাবেন না। এটা হলো আমাদের আহ্বান, ঠিক আছে? এবং গুম হওয়া অবস্থায়, নিপীড়িত অবস্থায় অনেক ধরনের প্রেক্ষাপট থাকে। যেমন আমাকে যখন অনেক বেশি মারছিল, প্রথমে চুপচাপ ছিলাম, অনেক বেশি মারছিল রিমান্ডে, হ্যাঁ, তখন আমি অনেক বিষয় যেগুলো করেছি সেগুলো আস্তে আস্তে বলছি যে হ্যাঁ আমি এটা করছি, হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে কী কী করছি সেগুলো সবই বলতে বাধ্য হয়েছি। তো এরকমভাবে নিপীড়িত অবস্থায়, নির্যাতিত অবস্থায়, বন্দি অবস্থায় একটা মানুষের অনেক ধরনের স্টেটমেন্ট থাকতে পারে। সেগুলো নিয়ে নোংরামি করা, সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করা, এগুলো ভিকটিম ব্লেমিং বলে এটাকে। এটা থেকে ফিরে আসার আহ্বান, এটাই আর কি, ঠিক আছে? যা হয়েছে অনেকটাই কাদা খোঁচাখুচি হয়েছে, অবশ্যই এগুলো হওয়া উচিত। এগুলো হইলে আমার মধ্যে কি খারাপই আছে এটা মানুষ কিছুটা ইঙ্গিত পায়। পিনাকি দাদার মধ্যে কতটুকু ভালো আছে, কতটুকু খারাপই আছে মানুষ ইঙ্গিত পায়। ইলিয়াস ভাইয়ের মধ্যে যদি এগুলো পারস্পরিক সমালোচনা খোঁচাখুচি না হয়, তাহলে পুরো দেশের মানুষ অন্ধকারে থাকতো, তাই না? আমি নুরুল হক নূর ক্যাসাল করছি, আমাদের সম্পর্কে জানছে, আমরা সংশোধন হয়েছি। জামাতের ভুল ধরছি, জামাতের সাথে ঝগড়া হয়েছে, তারা আবার বিএনপির ভুল জামাত ধরতেছে,
ক্যাসাল হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে দেশের মানুষ আসলে প্রকৃত রাজনৈতিক যে চিত্র এটা দেখতে পারে। এই খোঁচাখুচি অব্যাহত থাকুক, কিন্তু ঢালাওভাবে সবাইকে এভাবে রয়ের দালাল বানালে মানে এটা এই সস্তা হয়ে যায়। এই সস্তাটা করবেন না আপনারা, এটাই আর কি।